এবার জাতীয় পার্টি একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো। এই অধ্যায়ে অনেক কিছু হবে। জাতীয় পার্টির দীর্ঘ ইতিহাসে একটা নতুন ইতিহাসে প্রবেশ করলো। আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি ভাঙল। জাতীয় পার্টির রওশন এরশাদরা যখন জিএম কাদের চূর্ণকে বহিষ্কার করেছিল তখনই ভেঙেছিল, কিন্তু সেটা রিকনসিলিয়েশনের সুযোগ ছিল। এমনকি এই 9 মার্চ যে কাউন্সিল অনুষ্ঠিত হলো সেই কাউন্সিলের আগে সমঝোতার চেষ্টা করা হয়েছিল, এমন কথাও এসেছে বা আমাদের কাছে অনেকেই বলেছে যে কোনো সময় জিএম কাদের রওশন এরশাদের বাসায় গিয়ে হাজির হতে পারে এবং কথাবার্তা বলে একটা সমাধানে আসতে পারে। কিন্তু না, সম্ভব হলো না। জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে ফরমালি আরেক দফা ভাঙলো। এটা হচ্ছে জাতীয় পার্টির জীবনের শেষ ভাঙা। এরপর আর ভাঙার মতো, ভাঙতে হলে তো একটা অস্তিত্ব থাকতে হয়। অনুপ্রমাণত স্বাভাবিকভাবে ভাঙাটা কঠিন বা ভাঙে না, ওরকম যে জাতীয় পার্টি এতটাই ক্ষুদ্র হয়ে যাচ্ছে এই ভাঙার মতো পরিস্থিতি আর থাকবে না। এটা হচ্ছে সর্বশেষ ভাঙন এবং এটা প্রভাবশালী ভাঙন। জাতীয় পার্টি আগেও ভেঙেছে, যেমন নাজিউর রহমান মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জু, অমুক তমুক কত কিছুই তো আছে জাতীয় পার্টি। কিন্তু একেবারে মূল ধারার হুসাইন মোহাম্মদ এরশাদের ভাই এবং তার স্ত্রী 2 ভাগে বিভক্ত, তো এত বড় ধাক্কা কিন্তু জাতীয় পার্টি খায়নি। অতএব বুঝতে হবে যে এবারের ভাঙন আর অতীতের ভাঙন এক নয়, পার্থক্য রয়েছে। তো দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টির একাংশের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং রওশন এরশাদ পন্থীদের সেখানে রওশন এরশাদ চেয়ারম্যান এবং মহাসচিব হয়েছেন মামুনুর রশিদ। এবং এই কাউন্সিলে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসেছিল, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিল এবং প্রমাণিত হয়েছে যে রওশন এরশাদ পন্থীদের সাথেও জাতীয় পার্টির একটা বড় অংশ আছে। যেহেতু কাউন্সিল হয়েছে, একটা লেজিটিমেট প্রক্রিয়ায় এই কমিটি গঠন হয়েছে, এখন লাঙল নিয়ে টানাটানি শুরু হবে। লাঙল প্রতীক যারা পাবে তারাই হচ্ছে অরিজিনাল জাতীয় পার্টি। তো এই ক্ষেত্রে কী ঘটতে যাচ্ছে দর্শক, এটা আমাদের কনক্লুশনে থাকবে। এবং লাঙল যদি জিএম কাদের চুন্নুর হাত থেকে চলে যায়, রওশনপন্থীদের কাছে চলে যায়, তাহলে জিএম কাদের চুন্নুর এই সংসদেই অবস্থা 12টা বেজে যাবে। দর্শক, আমরা যদি একটু নিউজটা আপনাদেরকে জানাই, জাতীয় পার্টির একাংশের নতুন চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, সেই সঙ্গে মহাসচিব হয়েছেন কাজী মামুনুর রশিদ। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে 10ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কণ্ঠভোটে দায়িত্বভার দেওয়া হয়। 3 বছরের জন্য গঠিত এই কমিটিতে আরও রয়েছেন নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, প্রভাবশালী অনেকে আছেন, সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো চেয়ারম্যান সাইদুর রহমান টেপা, শরীফুল ইসলাম সেন্টু, এরা সবই জাতীয় পার্টির প্রভাবশালী নেতা, মূলধারার নেতা। রাহগীর আল সাদ এরশাদ, মাহি এরশাদ, এই সাদ এরশাদকে নিয়ে অনেক গুঞ্জন ছিল, সাদ এরশাদ কোন দিকে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সাদ এরশাদ রওশনপন্থীদের সাথে থাকলেন। এর মানে রওশনপন্থীদের আলাদা একটা ভিত্তি তৈরি হলো সাদ এরশাদের কারণে। এরশাদের উত্তরসূরি দাবি করার ক্ষেত্রে এই রওশনপন্থীরা আরেক ধাপ এগিয়ে গেল। গোলাম সরোয়ার মিলন অনেক ধনী মানুষ, মানে এই জিএম কাদের পন্থীদের অর্থের উৎসেও একটা ঘাটতি এখন দেখা যাবে এই স্থায়ী ভাঙনের পর। সুনীল শুভ রায় কমিটি ঘোষণা শেষে কাজী মামুনুর রশিদ বেগম রওশন এরশাদের পাশ হয়ে সালাম করেন। দলটিতে বেশ কিছু সংশোধনী আনা হয়। এর আগে রওশন এরশাদ বলেন, আজ আমার রাজনৈতিক জীবনে এক ঐতিহাসিক দিন। আমার করা প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি এরকম একটি ঐতিহাসিক সম্মেলন আয়োজন করতে পেরেছে দেখে আনন্দে আমার হৃদয় কানায় কানায় ভরে গেছে। আজ যদি এই সম্মেলন অনুষ্ঠিত না হতো তাহলে জাতীয় পার্টি হারিয়ে যেত, হাজার হাজার নেতাকর্মীকে আমরা হারিয়ে ফেলতাম। দেশের মানুষ জাতীয় পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিত। দেশের মানুষ জাতীয় পার্টির থেকে মুখ তো আগেই ফিরিয়ে নিয়েছে। তবে হ্যাঁ, এই ভাঙনের ফলে জাতীয় পার্টি যারা করতো জেলা, মহানগর কিংবা থানা পর্যায়ে, তারা অনেকেই রাজনীতিতে টিকে গেছে। না হলে এমনি এমনি তারা হারিয়ে যেত, জিএম কাদেরদের সাথে রাজনীতি করতো না। যেহেতু এখানে আলাদা একটা প্ল্যাটফর্ম পেয়েছে, অনেকে রাজনীতি করবে বা এখানে একটা সম্ভাবনা লাঙল পাবে, এরকম একটা আশায় রাজনীতিতে অনেকে টিকে যাবে। দ্যাটস রাইট। কিন্তু জাতীয় পার্টির ওই পক্ষ আর এই পক্ষ, এরা উভয় পক্ষই নীতি নৈতিকতা বিবর্জিত, একেবারেই আবর্জনার মতো, পলিটিক্যাল ট্রাশ। এদের কোনো নীতি নৈতিকতা নেই, এদের কারো প্রতি কোনো সিম্প্যাথি দেখানোর কিছু নেই। এই 2 গ্রুপেই ভেঙে যে টুকরা টুকরা হোক, এটাই আমাদের প্রত্যাশা থাকা উচিত। তিনি বলছেন, ঘুরে দাঁড়ালাম, তখন আমাদের দলীয় প্রতীক লাঙল নিজেদের আয়ত্তে রাখার জন্য আদালতে দাঁড়াতে হয়েছিল। মাননীয় আদালত সুবিবেচারে পল্লীবন্ধু এরশাদ এবং আমি রওশন এরশাদ লাঙল প্রতীক জাতীয় পার্টির জন্য বরাদ্দ পেয়েছিলাম।
সেই লাঙল প্রতীক এখনও আমাদের জাতীয় পার্টির অনুকূলে আছে এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ। এর মানে লাঙল নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। তো এই লাঙল কে পায়, নির্বাচন কমিশন কার সিগনেচার গ্রহণ করে, এই কাউন্সিলকে কতটুকু অ্যাকসেপ্ট করে, এর উপর নির্ভর করবে জিএম কাদের চন্নুর ভবিষ্যৎ। তো এখন এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এটা সব সরকারের কারসাজি। নির্বাচন কমিশন বলতে তো আসলে কিছু না, এটা তো সরকারের একেবারেই আজ্ঞাবহ সংগঠন, সরকার যা বলবে সেটা। সেক্ষেত্রে সরকার এটাকে একটা ইস্যু হিসাবে পেন্ডিং রাখবে, এটা সমাধান এত সহজে করবে না। তো দিন শেষে যদি জিএম কাদেররা বেশি বাড়াবাড়ি করে বা সরকারের পরিকল্পনা অনুযায়ী কোনো ক্রমে কাজ না করে বা নেগোসিয়েশনে একটু বেশি পেতে চায়, তাহলে এই লাঙল প্রতীক কাকে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে সরকার রাজনীতি করবে। এর মানে এগুলো অবশ্যই রওশনপন্থীদের কাউন্সিল বা ভাঙন এগুলো সব সরকারের প্রজেক্ট, এগুলো আমরা বুঝি। অতএব লাঙল কে পাবে এটাও সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। কাউন্সিলরদের উদ্দেশ্যে রওশন এরশাদ বক্তব্য দিয়েছেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে দর্শক, রওশনপন্থীদের এই সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং নকুল কুমার তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পর্যায়ে আলোচিত এরকম কেউ ছিলেন না এই কাদের সিদ্দিকী এবং নকুল কুমার ছাড়া, এই জন্য তাদের নিয়ে আলাদা রিপোর্ট, তাদের নাম আলাদাভাবে এসেছে। মোটের উপরে এখানে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এবং সরকারের ইচ্ছার উপর জিএম কাদের চন্নুর ভবিষ্যৎ নির্ধারণ হবে এবং কি ঘটতে যাচ্ছে সেটা নির্ধারিত হবে।